কোথায় থাকে সে? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। ছবি দেখাও আমাকে, তবেই না বুঝবো আসলেই আগুন সুন্দরী নাকি ফাগুন সুন্দরী। কথাটি একটু ফোড়ন কেটেই বলে তুষি। এরপর হি হি করে হাসতে থাকে। সে থাকে আমার মনে, যার বিচরণ সবসময় আমার মধ্যেই। আমার কথা বিশ্বাস করতে হবে না তোকে। তোর এই গোবর মাথায় এসব ঢুকবেও না। কিন্তু তুই যদি আসলেই আমার টুকটুকে আদুরে সুইট হার্টকে দেখতে চাস, তবে আয়নার সামনে গিয়ে বসে থাক। দেখবি তোর সামনেই চোখের পলকে চলে এসেছে। কণ্ঠে অত্যন্ত নরম করে কথাগুলো বলল তুষার। এদিকে পাল্টা প্রশ্ন যখনই করতে যাবে তুষি, তখনই পুরো কথাগুলো আবার ভালোভাবে বোঝার চেষ্টা করল। মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। এরপর কথাগুলোর মানে বুঝতেই চমকালো তুষি। তড়িৎ গতিতে তুষারের দিকে তাকাতেই দেখতে পেল মিটিমিটি হাসছে তুষার। তুষির চুপসে যাওয়া মুখখানি দেখতেই উচ্চস্বরে হেসে উঠল সে। অতি নিকটে এসে কানে কানে ফিসফিসিয়ে বলে, এমা তুষু, তোর গোবর মাথা এত জলদি আয়না না দেখেই উত্তর পেয়ে গেল। হায় হায়, ভাববার বিষয়। তুষার কানে ঠোঁট ছুঁয়ে কানের লতিতে হালকা কামড় দিল। তুষির স্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তুষারকে দূরে সরাতেও পারল না। নিজেই এক দৌড়ে দূরে সরে গেল। তুষার বেটা ধীরে ধীরে তাকে মারার প্ল্যান করেছে। ইস, কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। মারিহাকে অনেক বোঝানোর পরেও নূরজাহান আর একটা দিন রাখতে পারলেন না। সে যে সকাল থেকে রুমে ঘাপটি মেরে বসেছিল, আর দরজা খোলার নাম নেই। তুষার ভাই কখনো তার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলে না। সবসময় মুখে থাকে মেয়ে ভোলানো হাসি। ছোটবেলা থেকেই একটু একটু করে মনের ভিতর অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়েছে। মানুষটার এলোমেলো চুল, হেলে দুলে হাঁটা, সব কিছুতেই তার যেন ঘোর লেগে যায়। একবার যখন মারিহা মাত্র ক্লাস 8-এ পড়ে, তখন নানুর বাসায় গিয়ে তুষার গাছে উঠে আম পেড়েছিল। তীব্র গরমের কারণে সারা চোখ মুখ হয়ে গেছিল রক্তিম লাল। সেই দৃশ্য দেখে মারিহা বুকে শীতল বাতাস বইছিল। মনে হচ্ছিল এ ছেলেটা কখনো তার ভাই হতেই পারে না। ওই দিনের পর থেকেই মারিয়া তাকে অন্য নজরে দেখা শুরু করলো। সারা দিন রাত নিজের কল্পনায় তুষারকে নিয়ে ভাবতে থাকে। কখনো তুষার হয় তার রাজকুমার, আর সে ভালোবাসার একমাত্র বউ। তবে এ ভাবনা বিয়ে পর্যন্ত মারিয়া ভাবতেই পারে না। এসব কল্পনা করতে গেলে কান দুটো ঝাঝা করে ওঠে। মারিয়া আগে আগে রেডি হয়ে মাকে তাড়া দিল। রাদিবার যাওয়ার কোনো হেলদোল নেই দেখে জোরে এক ধমক দিয়ে বলে, রেডি হতে এত দেরি হয়? 5 মিনিটের মধ্যে বের না হলে তোকে আমি রেখে চলে যাব। রাদিবা মুখ মুচড়ে দিল। এরকম মাতার কাছে এসে জ্ঞান জ্ঞান করিস না। যা রেডি হতে দে। তুষি একটু মন খারাপ করে নরম স্বরে বলে, আপু কালকে যেও, এভাবে রাগ করে থেকো না। ওই বোন মানুষ কি না কি বলেছে, তাই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ। জানো, আমাকে তো কারণে অকারণে সুযোগ পেলেই থাপ্পড় তো দেয়ই, আবার মাথার চুলও ছিঁড়ে ফেলে। তবুও ভাই তো, তাই মেনে নিতে হয়। তুমি ওইসব ছোটখাটো জিনিস নিয়ে কষ্ট পেও না তো। মারিহা তুষির কথাকে কোনো পাত্তা না দিয়ে ব্যাগ হাতে নিতে নিতে জবাব দিল, তোমার আর আমার ব্যাপারটা এক না। তুমি আমার থেকে 2 বছরের ছোট। এসব বুঝবে না। জানো কতটা কষ্ট লাগছে আমার? একবার এসে সরি পর্যন্ত বললো না। এই যে বাসা থেকে বের হয়েছে আর আসার নাম নেই, তার মানে কি আমি বুঝি না? থাকবো না আমি এখানে। তুষি অসহায়ের মতো ঠোঁট দুটি উল্টে বিড়বিড় করে বলল, কি জানি, আসলেই হয়তো বুঝি না। হামিদা বেগমকে রেখে সুমনা বেগম দু মেয়েকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় বলল কয়েকদিন মাগিয়ে থেকে যেতে। বাসায় একা একা কী করবে। নূরজাহান তুষারের প্রতি সব রাগ আপাতত পুষে রেখেছে। একবার শুধু বাদরটা আসুক, মেরে তক্তা বানিয়ে ছাড়বে। দিন দিন অসভ্য হচ্ছে। বোনের মেয়েগুলোকে শান্তিতে দুটো দিন থাকতেও দিল না। তুষি না হয় ওর পাতরামো সহ্য করে, তাই বলে কি ওরাও এসব বুঝবে? কবে ভালো হবে এই ছেলে? সবাই তো আর তুষি নয়। রাগে মাথা ব্যথা করছে প্রচণ্ডভাবে। তুষি মামিকে সামলানোর জন্য রুমে নিয়ে আলতো হাতে মাথায় মলম মালিশ করে দিয়েছে। তবুও নূরজাহানের সারা শরীর রেডি করছে। রাতে আজাদ হোসেন আসার পরপরই নূরজাহান কেঁদে কেটে সব বলল। কতদিন পর তার একমাত্র বোন এ বাসায় এসেছিল, আর তুষার খারাপ ব্যবহার করে মেয়েটাকে কাঁদালো। আজ যদি আজাদ হোসেন কিছু না করে, সেও এ বাসায় থাকবে না। মায়ের সাথে বাপের বাড়ি চলে যাবে। কোনোদিন এ বাড়ির ত্রিসীমানাও পা দেবে না। এসব বলেও হুমকি দিল আজাদ হোসেনকে।
আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। প্রতিটা সংসারে হয়তো বউদের মূল বক্তব্য এই একটি কথাই, তুমি যদি এই কাজটা না করো বাপের বাড়ি চলে যাব। আমি বলি তোমার মতো মানুষের সাথে সংসার করছি, অন্য কেউ হলে বিয়ের পরের দিনই চলে যেত। দেখা যায় এই কথা বলতে বলতেই একজন আরেকজনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করে নিমেষেই সারা জীবন পার করে ফেলে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেও তুষারের আসার নাম নেই। শেষে হার মেনে নূরজাহানও দমে গেল। তার রাগ হচ্ছে ক্ষণিকের জন্য, এই আছে এই নেই। সকালে দেখা যাবে আদরের ছেলেকে খুব যত্নে নিজ হাতেই খাইয়ে দিচ্ছেন। তাই আজাদ হোসেনও এসব নিয়ে তেমন কোনো মাথা ঘামালেন না, চুপচাপ নাক ডেকে ঘুমিয়ে পড়ল। রাত 12টায় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল তুষার। বাসার পরিবেশ শান্ত দেখে বুঝতে পারল খালামণি চলে গেছে। সে খুব ভালোভাবে বুঝল নূরজাহানের মাথায় সূর্যের তাপের চেয়েও দ্বিগুণ গরম হয়ে আছে, চোখ দিয়ে আগুনের ফুলকা বের হচ্ছে। চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করল। এরপর ফ্রেশ হয়ে ফোন দিল মিরাজকে। ফোনের ওপাশ থেকে মিরাজ বলল, কি খবর প্রেমিক পুরুষ? তাকে ছাড়া কি আসতে ইচ্ছে হয় না? তবে এক কাজ কর, পড়াশোনা বাদ দিয়ে রিক্সা কিনে নে, সারাদিন দুজনে শহরে অলিতে গলিতে ঘুরতে বের হ। তুষার এমন বাজে কথা শুনে বেচার রেগে গেল। কয়েকটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, শালার পোশালা, আমার কথা রাখ। প্রেমিক তো তুই, শালি কি ভাবিস আমি কিছু জানি না? তুই যে নিজের রাফসার জন্য হাত কেটেছিস, হাত কেটে বসে আছিস, আবার কাপুরের মতো কান্না করিস। ছি ছি ছি, এভাবে কখন ভালোবাসা হয়? কিভাবে ভালোবাসতে হয় আমাকে দেখে শেখ। হাত কাটা তো দূর, যদি দেখি অন্য ছেলের সাথে কথাও বলেছে, ওর চুলের মুঠি ধরে পুরো এলাকা ঘোরাবে। তখন চিরদিনের জন্য ছেলেদের দিকে তাকানোই ভুলে যাবে। ওসব বাদ দে, রাফসা অনেক কান্নাটি করেছে, বলেছে আমাকে আর কখনো ইগনোর করবে না। এখন বল, আমি জানি আমি যদি হাত না কাটতাম তবে কি ওর চোখে পানি দেখতে পেতাম? আর জানিস এবার শুধু পানি না, একাকার সমান ভালোবাসাও ছিল। তারপর বল, কবে আসবি? আমার কিছু হলে ওর কান্না করতো, বন্ধুর কিছু হলে কষ্ট তো পাবেই, এটাই স্বাভাবিক। ওইসবকে মায়া ভাব ভালোবাসা নয়। তুই বরং জোর না করে ভালোবাসা আদায় করতে শিখ। এবার শোন, আমার ফোনে নোটসগুলো ঝটপট পাঠিয়ে দে তো, কমপ্লিট করেই ঘুমিয়ে যাব। অনেক ঘুম পেয়েছে শালা। মিরাজ তুষারকে চেতানোর জন্য দুষ্টুমি জড়ানো কণ্ঠে বলে। আচ্ছা দিচ্ছি, এবার বল তোর লাইলা কি করছে? তোর পাশে জড়িয়ে ধরে বসে আছে নাকি? তুষার দাঁতে দাঁত চেপে বলল, পরে বাল, শালা ফোন রাখ। সব সময় ফাইজলামি। ঢাকায় এসে আমি তোকে দেখে নিব, দেখিস। মিরাজ উচ্চস্বরে হেসে টুপ করে ফোন কেটে দেয়। তুষারের মেজাজ চটে গেছে ফালতু কথা শুনে। বন্ধু মহলে এই একটা ঝামেলা, মুখে কোনো বাজে কথা আটকায় না। তুষিরাজ ঘুম ভাঙল তুষারের চিল্লাচিল্লিতে। সকাল সকাল জঙ্গলি ভূত এভাবে বাড়ি মাথায় তুলেছে কেন? নিজের বাড়ি বলে কি যা তা করবে? শান্তিতে একটু ঘুমোতেও পারবে না তুষি। চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আসলো। এরপর ঘুম ঠিক মতো না হওয়ায় সব রাগ তুষারের ওপর ছাড়ার উদ্দেশ্যে দাঁত কটমট করে বলল, মামি সকাল সকাল চিড়িয়াখানা থেকে কি সব বান্দর এ বাসায় চলে এসেছে? এভাবে চিল্লানোর মানেটা কি? তুমিও পারো বটে, একটা এঁটো কলা খেতে দিলে কি এমন হতো? তুমি জানো না বাদর কলা খাওয়ার জন্যই চিল্লাচিল্লি করে? তুষির কথায় তুষারের রাগ আরও দ্বিগুণ হলো। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে আসলো। এখানে কেউ না থাকলে নির্ঘাত আজ উচিত শিক্ষা দিয়ে দিত এই বেয়াদবকে। নূরজাহান হেসে ওঠে তুষির কথায়। রান্নাঘর থেকে বের হয়ে টেবিলে খাবার রাখতে রাখতে বলে, মুখটা এবার একটু বন্ধ রাখ, যে কোনো সময় বোম ফেটে যেতে পারে। তুষির কাঁধের চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে জবাব দেয়, শোনো মামি, সকাল সকাল এই জঙ্গলি ভূত আমার ঘুম ভাঙিয়েছে। এর উপর নানুর মতো বুড়ো মানুষের সামনে উচ্চ স্বরে কথা বলেছে। কখনো না হোক, তবুও নানু যদি চিল্লানোর ফলে হার্ট অ্যাটাক করে তখন কি হবে? না বাবা না, আমি আবার এসব অন্যায় একদম সহ্য করব না। তুষার রাগে গজগজ করতে করতে বলে। মুখ থেকে আর একটা কথা বেরোলে একদম মেরে গুম করে দেব, বেয়াদব। তুষি মুখ মুচড়ে নাস্তা খাওয়ায় মন দিল। তুষার নূরজাহানের উদ্দেশ্যে আবার বলে, আম্মা, তুমি কি আমাকে নাস্তা দিবা? না দিলে বলো, সবাই মাঠে আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলেই খেলা শুরু হবে। তুষি বিরক্ত হলো। এসব আজেরা ক্রিকেট খেলে কি হয় কে জানে, অসহ্যকর। তাই একটু ব্যঙ্গ করে বলল, আমার জন্য অপেক্ষা করছে, তারপর সবাই খেলবে। কি আমার প্রেসিডেন্ট আসছে গো?
তার জন্য নাকি সবাই খেলা বাদ রেখেছে। হাস্যকর। হামিদা বেগম ফোকলা তাতে খিলখিলিয়ে হেসে দিলেন। নূরজাহান চোখ রাঙিয়ে সতর্ক করল। বোঝাই গেল আর একটি কথা বললেই তুষি আজ শেষ। তুষার যথাসম্ভব নিজের রাগ কন্ট্রোল করছে। আজ এই বেয়াদবের সাথে কোনো রকম ঝামেলা করতে ইচ্ছে নেই তার। বিয়ের পর সব সুদে আসলে ফেরত নেওয়া যাবে। চুপচাপ একটা পরোটা খেয়ে ব্যাট হাতে নিয়ে রুম থেকে বের হলো। তুষি আর হামিদা বেগম তখন টিভিতে সিরিয়াল দেখছে খুব মনোযোগ দিয়ে। পেছন থেকে তুষার ধপাস করে ব্যাট দিয়ে পিঠে দিল একবারই। তুষি পেছনে ফিরতেই ততক্ষণে সে উচ্চস্বরে হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেছে। মনে হচ্ছে আজ একটা বিশাল রকমের কাণ্ড করতে পেরে সে খুব খুশি। তুষি পিঠের ব্যথায় কান্না করে দিল। মনে মনে তুষারকে গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। বিকেলের দিকে নিচতলার এক আন্টি নূরজাহানের সাথে বেশ জমজমাটভাবে আড্ডা দিচ্ছে। নূরজাহান হালকা নাস্তা বানিয়ে সে যে গল্প নিয়ে বসেছে তার হিসেব নেই। আন্টির সাথে ছোট্ট একটা পুচকে মেয়েও আছে, তার নাম হচ্ছে রাহা। সে আপাতত এদিক ওদিক ঘুরে সব জিনিস হাত নেড়ে নেড়ে দেখছে। গোল গোল চোখ জোড়া দিয়ে তুষিকে বেশ কয়েকবার পরখ করে এক সমুদ্র বিস্ময় নিয়ে আধো আধো গলায় বলল, তুমি কোথায় থাকো? এ বাসায় তোমাকে তো দেখিনি। আমার সাথে খেলবে? অনেক বড় বড় বল আছে আমার। আসো আসো, বল খেলি। তুষি ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে দুগাল চেপে টপাস টপাস কয়েকটা চুমু খেয়ে বলল, আমরা পরে বল খেলবো, আগে বলো তুমি এত কিউট কিভাবে হলে? আমার অনেক মেকআপ আছে, তুমি কি সাজবে? ছোট ছোট হাত দুটো দিয়ে সে তুষির চুল টেনে মাথা নিচে নিয়ে আনল। এরপর তুষির মতোই দুগালে মুখের লালা লাগিয়ে চুমোতে চুমোতে ভরিয়ে দিয়ে বলল, আম আম আদর আদর, তুমি এত কিউট কেন? আমার মেকআপ দিয়ে সাজবে? অনেক সুন্দর করে সাজাবো, মজা হবে। তুষি তার কথায় হেসে রাহাকে বুকে চেপে ধরল। এরপর ব্যাগ থেকে সব লিপস্টিক বের করে লাল টকটকে করে ঠোঁটে পরিয়ে দিল। আয়নার সামনে ধারা করিয়ে বলল, দেখো তো কিউটি, তোমার কেমন লাগছে? বিউটিফুল লাগছে না? ঠোঁট জোড়া চুমু খাওয়ার মতো করে আয়নায় নিজেকে দেখতে লাগলো রাহা। এরপর হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক নিয়ে তুষিকে বলল, খুব সুন্দর, অনেক সুন্দর, বিউটিফুল, রাহার মতো বিউটিফুল। বলো বলো, বিউটিফুল না? আছো আছো, তোমাকেও সাজিয়ে দিই। তুষির পা জোড়া দু হাত জড়িয়ে ধরে তুষির দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকলো। তুষি হেসে আবার কোলে নিল রাহাকে। ঠোঁট থেকে লিপস্টিক নিজের হাতে নিয়ে তুষির ঠোঁটে আঁকোপাকো করতে থাকলো। এরপর গালে কপালে ঠোঁটে সব জায়গায় ঠোঁট ঘষে গাঢ় করে পাপ্পি খেলো। তুষিও আদর করে বাবুটার গালে ঠোঁট ছোঁয়ালো। এসব পেয়ে পিচ্ছি খিলখিল করে হেসে ওঠে। আদরে বিড়াল ছানার মতো সারা মেকআপ বক্স নিয়ে বিছানায় বসে সাজুগাজুতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে মাঝে তুষিকে ভয় দেখানোর জন্য বলে, ভাউ, দেখো দেখো, তোমার পিছে রাক্ষসী। সাজুনি নিয়ে নিলে রাক্ষসী তোমাকে কামড় দিবে। আমি তোমাকে মারবো। ভাউ। আবার নিজের কাজে ব্যস্ত হয়ে একা একা বলে, রাহা সাজে, সাজতে অনেক ভালো লাগে। রাহার সাজতে এত ভালো লাগে কেন? অনেক বিউটিফুল লাগেও, অনেক বিউটিফুল লাগে। আর তুষি ওর এমন কাণ্ড দেখে হেসে কুটি কুটি হলো। এমন সময় হন হন করে তুষার ওর রুমে প্রবেশ করে। তুষির দিকে এক নজর তাকিয়ে দেখতে পায় সারা মুখে লিপস্টিকের ছড়াছড়ি। ভ্রু কিঞ্চিত করে রাহার উদ্দেশ্যে বলে, রাহাবুড়ি কি করে? সাজুগুজু করছো? বেশি বেশি সাজু করো, এই বেয়াদবের সব জিনিস নষ্ট করে দাও একদম। এসব কিছু আমার। বাইরে আসো, তোমাকে থুতু দিয়ে দেই। রাহার কথায় তুষার হেসে তুষির মুখের খুব নিকটে এসে বলে, এভাবে সারা মুখে লিপস্টিক দিয়ে বসে আছিস কেন? কি দিন আসলো ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য, এখন মুখে লিপস্টিক মেখে বসে আছে। ছি, কি বিশ্রী লাগছে। তুষি একটু অপমানিত বোধ করল। ধীর হয়ে জবাব দেয়, দেখো তুষার ভাই, রাহা এসব করেছে, একটু পরেই মুখ ধুতে যেতাম। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। এক দৃষ্টিতে নেশাতুরভাবে তুষার ওর মুখের দিকে তাকিয়ে আছে। সারা মুখে ছোট ছোট ঠোঁটের চুমুর আঁকবাঁকো দেখেই মনে হচ্ছে কেউ সারা মুখে পরম যত্নে শিল্পকর্ম এঁকে দিয়েছে।
তুষার হুট করে ঘোর লাগা গলায় তুষের দিকে তাকিয়ে রাহাকে উদ্দেশ্য করে বলে, রাহা বাবু, এভাবে চুমো না দিলেও পারতে। এখন তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। রাহা শোনা, তুমি একটু দুহাত দিয়ে চোখ ঢেকে রাখো তো। বড় বড় মায়া জড়ানো গোল গোল চোখ দিয়ে একবার ওদের দুজনকে দেখে সত্যি সত্যি ছোট ছোট হাত দুটির সাহায্যে সুন্দর করে নিজের মুখ ঢেকে জবাব দেয় রাহা। আমি মুখ থাকবো কেন? তোমরা কি করবে? কথাটি বলে টুপ করে হাত সরিয়ে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে রাহা। তুষার কোনো কথার জবাব না দিয়ে সময় ব্যয় না করে টুপুস করে তুষুর গালে চুমু খেল। এসব দেখে রাহা লাল টকটকে ঠোঁট দুটি দিয়ে খিলখিল করে হেসে ওঠে। তুষার লজ্জায় রাঙা হয়ে দৌড়ে বাথরুমে চলে যায় মুখ ধোয়ার জন্য। তুষার রাহাকে ধপ করে বিছানায় ফেলে পেটে মুখ ঘষে এলোপাথারি কাতুকুতু দেয় আর সে খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয়। তুষার রাহাকে সাবধানে স্বরে বলে, খবরদার রাহার বাচ্চি, এ কথা কেউ জানলে তোর খবর আছে। মনে রাখিস, বিয়ের পর তোর জামাইবাবু তোকে আদর করবে না, এই বদদোয়া দিয়ে দিলাম। সাবধান, কেউ যেন না জানে। কিউটিকে আদর করবে? জামাই আদর করবে না কেন? মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে কথাটি বলে রাহা। তুষি ফ্রেশ হয়ে এসে দেখলো ওরা কেউ রুমে নেই। লজ্জায় বাইরেও যেতে ইচ্ছে করছে না, তবু রাহার ওপর মায়া পড়ে যাওয়ায় চারিপাশে চকিত দৃষ্টি রেখে ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো। দেখলো রাহা ওর আম্মুর মাথার চুল টানছে। তুষার টেবিলে বসে গ্লাসে পানি ভরছে। নানু আর মামি এটা সেটা গল্প করছে। তুষিও চুপচাপ এক পাশে গিয়ে বসলো। মিনিট দুয়েক যেতেই তুষিকে দেখে রাহার চোখ মুখে দেখা গেল আনন্দের ফুলকি। সবার কথার মাঝে উচ্চস্বরে বলে ওঠে সে, আম্মু তুমি জানো ওই ভাইয়াটা আফুকে পাপ্পি দিয়েছে। আমিও পাপ্পি খাবো আম্মু। ভাইয়া আমাকেও পাপ্পি দাও, আমার আদর করো, অনেক আদর। রাহার কথায় সবাই হা হয়ে গেল। তুষার পাড়ে কেঁদে গিয়ে বিষম খেয়ে কাশতে লাগলো। তুষির লজ্জায় মুখ তুলে আর তাকাতে পারল না, চোখ খিচে বন্ধ করে রাখলো। তার ইচ্ছে করছে মাটি করে নিচে ঢুকে যেতে। কি লজ্জা, কি লজ্জা! নূরজাহান বড় বড় চোখ করে একবার তুষির দিকে আরেকবার তুষারের দিকে তাকালো। এখনও রাহা মুখ বন্ধ করেনি, এক সুরে বলেই যাচ্ছে, পাপ্পি খাবো, মুজা মুজো। ভাইয়া আপুকে আদর করতেছে, আমারও অনেক আদর দাও। শেষে আন্টি পরিস্থিতি সামলাতে রাহাকে কোলে নিয়ে নূরজাহানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেই রাহা জোরে উচ্চস্বরে কেঁদে দেয়। একদম গলা ফাটিয়ে কেঁদে কেটে একাকার হয়ে বলে, ভাইয়া তুমি জানো না পাপ্পি না দিলে যাব না। আপুকে শুধু কেন আদর করবে? আমাকে অনেক আদর চাই, না দিলে সবাইকে মাপবো। ভাইয়া আমাকেও পাপ্পি দাও। ভ্যা ভ্যা করে কেঁদে কেটে খুব কষ্টে আন্টি তাকে নিয়ে গেল। তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে একশো এক গালি দিল রাহিকে। বলল, শালি, এত করে রুমে বুঝিয়ে আসলাম, বজ্জাত তখন কি নিষ্পাপ সেজেছিল। ছোট মাথায় এত কুবুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? শালিকে এর সাথে বলি, নারী জাতি মানেই তো আতঙ্ক। সবার সামনে দিল তো সব মান সম্মান শেষ করে। তুষি সেই যে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটছে, তার হিসেব নেই। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, মুখ তোলার আর জো নেই। অসভ্য বন মানুষ আজ মান সম্মান সব খুইয়ে দিল। কে বলেছিল রাহার সামনে চুমু দিতে? লুচু তুষার। সে আর মামির সামনে বসে থাকতে পারল না, আস্তে ধীরে চোরের মতো উঠে দিল এক ভোঁদর। তুষির অবস্থা দেখে নূরজাহান আর হামিদা উচ্চস্বরে হেসে দিলেন। ছেলে মেয়ে দুটোর মুখ একদম দেখার মতো হয়েছে। শেষে কিনা এই পুস্কু রাহা সব ফাঁস করে দিয়ে দুজনকে নাস্তানাবুদ করে ছাড়ল। তুষার সন্ধ্যায় চায়ের দোকানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। বিকেলের পরপরই সেই যে বাসা থেকে বের হয়েছে আর ফেরার নাম নেই। ইচ্ছে করে সে আজ অনেক রাত করে বাড়ি ফিরবে। মা যতই ফ্রি থাকুক ছেলে মেয়ের কাছে, তবুও চুমুর ব্যাপারটা খুবই লজ্জার। তাই তুষারও ভেবেছে আজ আর মায়ের সামনে যাবে না। বন্ধু তৌফিকের সাথে আড্ডা দিতে দিতে বলল, সিয়াম নাকি বিয়ে করে নিয়েছে, ঘটনা কি সত্যি? তৌফিক বেশ আরাম করে চায়ের কাপে চুমুক দিল। এরপর হালকা ঢোক গিলে উত্তর দিল, ঘটনা সত্যি। মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছিল, তাই পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। প্রথম কেউ রাজি ছিল না, এখন সবাই রাজি।
জানি শ্যুট করেই একদিন মাঝরাতে তামিম ফোন করে হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত একটা বড় সর্বনাশ হয়ে গেছে। তখন আমি ঘুম থেকে ধরফর করে উঠে ঘুমের ঘোরে ওর সাথে তাল মিলিয়ে উচ্চস্বরে বললাম, কি হয়েছে কি হয়েছে? বিশ্বাস কর, আমার হলের রুমে সবাই জেগে উঠেছিল। কেউ কেউ জিজ্ঞেস করলো, কে মারা গেছে, কি হয় তোমার, বলো দেখি কি একটা অবস্থা। আর তামিম সেই ছোটবেলা থেকেই কোনো ছোট ঘটনাতেও হাইপার হয়ে যায়। কথা শেষ করেই হাসতে হাসতে তৌফিকের পিঠে ধরম করে তুষার দিল এক চাপড়। তৌফিকও বসে নেই, নিজেও দুটো তুষারের বাহুতে কিল দিয়ে তবেই শান্ত হলো সে। এরপর তুষারের উদ্দেশ্যে বলে। তারপর কি হলো? তুষার গলা খাঁকড়ি দিয়ে বলে ওঠে। তারপর আর কি, শালা তখন আমাকে বলে, জানিস সিয়াম, সর্বনাশ করে ফেলেছে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তুই বল, এটা কি ঠিক হলো? আমাদের কাউকে কিছু না জানিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয়? অন্তত ওর শালিটালি আছে নাকি আমাদের জানিয়ে তারপর যেতে পারতো। ওর ওরকম অহেতুক কথায় ঘুমে চোখ ভীষণ জ্বালা করছিল আমার। কয়েকটা ইচ্ছে মতো গালি দিয়ে তবেই আমি ফোন রেখে দিলাম। তৌফিক হাসতে হাসতে তুষারের গায়ে ঢলে পড়ল। তুষার বিরক্ত হয়ে জোরে সোরে মাথায় চাটি মেরে বলে। আইবাল দূরে যা, এভাবে মেয়েদের মতো তুই গায়ে পড়ছিস কেন? এরপর তুষার চায়ের কাপটা দোকানে রেখে উঠে দাঁড়িয়ে বলে। মামা বিলটা তৌফিক দিব, আমি এখন বাসা যাবো। এই তৌফিক, তুই বিল দিয়ে দিস। গেলাম আমি, শালা। তৌফিক অনেক ডাকলেও তুষারের নাগাল আর পাওয়া যায়নি। রাতে হামিদা বেগমকে বিছানা করে দিয়ে নূরজাহান বলল। মা, তুষারের বিয়েটা দিয়ে দিলে কেমন হয় বলো তো? ওষুধ খেয়ে পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে জবাব দিলেন হামিদা বেগম। মা, তুমি জানো না, পোলা আমার তুষির জন্য পাগল। তোমার কি মনে হয় ওরে ছাড়া অন্য কোথাও বিয়ে করব? হামিদা বেগম কথাটা বলেই শুয়ে পড়লেন। বয়স হওয়ার ফলে তেমন রাত জাগতে পারে না। নূরজাহান মশারি টাঙিয়ে মায়ের পাশে বসে বলল। আমিও ভাবছি আজ তোমার জামাইকে বলবো, বিয়ে না হোক, অন্তত কাবিন করে রাখাই যায়, তাই না? তুষারের ব্যাপার তুমি ভেবো না মা। জানো, আমি আমার ছেলেকে চিনি, খুব ভালোবাসে তুষিকে। হয়তো একটু ঘাড় তেড়া, তবুও মনটা ভীষণ ভালো। মায়ের সাথে গল্প করে প্রায় 10টা বেজে গেল। নিজের রুমে গিয়ে ভাবলো আজাদ হোসেনের সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। ধীর গতিতে রুমে প্রবেশ করে দেখতে পেলেন আজাদ হোসেন অফিসের ফাইল ঘাটাঘাটি করছে। নূরজাহান বিছানায় হেলান দিয়ে আরাম করে বসে বলে। শোনো না, একটা কথা ছিল। আজাদ হোসেন ফাইলের দিকে চোখ রেখেই জবাব দেয়। বলো, কি বলবে, শুনছি আমি। এভাবে কথা বলা যায়? তোমার মন তো এখন কাজে। আমি কিছু বললে ঠিকঠাক তোমার মাথায় ঢুকবে না। নূরজাহান একটু অভিমান মিশ্রিত গলায় কথাটি বলল। আজাদ হোসেন বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে নিজেও বিছানায় বইয়ের সামনে এসে বসলেন। এরপর বললেন। নূর, এবার বলো কি এত জরুরি কথা? স্বামীর মুখে নূর ডাক শুনে মন শীতল হয়ে আসলো। অভিমান ভেঙে নরম গলায় উত্তর দিল। বলছিলাম যে তুষারের বিয়ের কথা। দুভ্রু কুচকে বিস্ময়ে হয়ে আজাদ হোসেন বলে। কি, এখন এসব কি ভাবো? আতিক ভাই কি বলছে মনে নেই? আর মেয়েটারও বিয়ের বয়স হয়নি। আহা, আগে শোনো না। আমি আর তুমি ভাইজানের সাথে আগে কথা বলেই দেখি। বিয়ে না হোক, কাবিন করে আমরা রাখতেই পারি। তাছাড়া ভালোভাবে বুঝিয়ে বললে রাজি হতেও তো পারে, তাই না? তুমি যা ভালো মনে করো তাই করো, ভালো হলেই ভালো। মেয়েটা কয়েকদিন এখানে থেকে কি সুন্দর বাড়িটা মাথায় করে রেখেছে। সবসময় যদি আমার কাছে থাকে তবে আমি হব সবচেয়ে খুশি। মুখে মিষ্টি হাসি নিয়ে আজাদ হোসেন তৃপ্তি করে বললেন। নূরজাহান মুখ বাঁকিয়ে একটু ঢং করে বলে। হুম, শুধু তুমি একাই বুঝি খুশি হবে, আর আমি অন্য মামির মতো অত্যাচার করব, মুখ বাঁকাবো। ওহ সরি সরি, শাশুড়ির মতো। হু হু করে আজাদ হোসেন হেসে উঠল। বইয়ের মাঝে মাঝে কি হয় সে নিজেও জানে না। মনে হয় এই বুঝি সেই মিষ্টি সময় ফিরে গেছে। হঠাৎ করে নূর বিয়ের পর যেমন বাচ্চাদের মতো বায়না করত, অভিমান করত, ঠিক তেমন হয়ে যায়। এভাবে হাসতে দেখে দ্যামরা বেটা বলেই হন হন করে তুষির রুমে চলে গেল নূরজাহান। রুমে এসে তিনি দেখতে পেল তুষি টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। হালকা হেসে তুষির দিকে এগিয়ে গেল তিনি। এরপর মাথায় হাত বুলিয়ে আদর করে পাশের চেয়ার টেনে বসে বলল। কিরে, এখনো ঘুমাসনি কেন? আমি আরও ভাবলাম হয়তো তুই ঘুমিয়ে কাদা।
মামির সামনে তুষির বেশ লজ্জা করছিল, তবুও কাচুমাচু করে রিনরিনে কণ্ঠে উত্তর দেয়। কোচিংয়ের পড়াগুলো শেষ করছিলাম মামি, একটু পরেই ঘুমাবো মামি। মামি থেকে মা বলা শুরু করবি কবে? তুমি যখন বলতে বলবে। পড়ার তালে মুখ ফুসকে কথাটা বলে ফেলে তুষি। যখন মামির কথা বুঝতে পারল, চমকে নূরজাহানের মুখের দিকে তাকালো, দেখলো মিটিমিটি হাসছেন তিনি। তুষির লজ্জায় সারা শরীর অসাড় হয়ে আসলো, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চোখ বন্ধ করে দাঁত দিয়ে কলম কামড়াতে লাগলো তুষি। নূরজাহান তুষির অবস্থা বুঝতে পেরে মুখে হাত বুলিয়ে বলল, হয়েছে অনেক পড়া, এবার চল, তুই আর আমি মিলে আজ জমিয়ে সিনেমা দেখবো। মাথা তুলে একবার তাকিয়ে আবার নিচু করে ফেলল তুষি। এরপর কণ্ঠ খাদে এনে পড়ে, টিভিতে তো ভালো সিনেমা হয় না মামি। আরে কে বলেছে টিভিতে দেখবো? চল, তুষারের পিসিতে ওয়াইফাই কানেক্ট করা আছে। ওই বর মানুষের সামনে গেলেই এখন তুষির ভয় হয়, ভীষণ রকমের ভয়। তার উপর মামির অফার দিচ্ছে বাঘের গুহায় যেতে। শুকনো গলা ভিজিয়ে নূরজাহানের দিকে তাকিয়ে বলল, মামি আমি ঘুমাবো, ভীষণ ঘুম পেয়েছে, তুমি যাও প্লিজ মামি। নূরজাহান দিল এক ধমক। ঢং করিস আমার সাথে? তোদের ক্লাস আমি সেই 20 বছর আগেই পার করে এসেছি, চুপচাপ আমার সাথে আয়। কথাটি বলে তুষির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তুষারের ঘরে। এরপর পিসি চালিয়ে বিছানায় আরামে বসে দুজনে সিনেমা দেখায় ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রথম ঘুমের তালবাহানা দিলেও পরে তুষি নিজেই বেশি লাফালাফি করছে। ঘণ্টাখানেক পরে তুষির সিনেমা শেষ হতে না হতেই ঘুমিয়ে পড়ল। নূরজাহান সিনেমা শেষে তুষিকে ডাকার জন্য ফিরে তাকালে দেখতে পেল সে ঘুমিয়ে কাঁদা। অনেক ডাকাডাকির পরও যখন তুষি উঠল না, শেষে ফুঁস করে নিঃশ্বাস ফেলে সব ঠিকঠাক করে রুমের বাতি নিভিয়ে নিজের রুমে চলে গেল। অনেক রাত করে বাসায় ফিরে চুপি চুপি তুষার নিজের রুমে প্রবেশ করল। রুম তখন আবছা অন্ধকার। বড়সড় দম নিয়ে ফোন ঘড়ি টেবিলের ওপর রেখে সামনে তাকাতেই তুষারের নজর বিছানার কাছে যেতে দুভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। জীবনেও তো ওর রুমে কোনো মেয়ের চুল পরিমাণ চিহ্ন পাওয়া যায় না, আর আজ আস্ত একটা মেয়ে মানুষ, তাও আবার বিছানায় বেঘরে ঘুমোচ্ছে। তুষারের মনে মনে একটা কথাই আসলো, বিয়ের আগে আমার রুমে মেয়ে আসলো কোত্থেকে রে? এটা কি স্বপ্ন বনাম? এটা কি স্বপ্ন না বাস্তব? বাস্তব হলেও নিশ্চিত কোনো ভয়ঙ্কর পরিটরি হতে পারে। শেষে কিনা আমার বউয়ের জিনিসে পরীর নজর পড়ল। এসব ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে এলো। বিছানার অতি নিকটে আসতেই দেখতে পেল অনাকাঙ্ক্ষিত এক সুন্দর দৃশ্য। তুষি ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ঠোঁট দুটি হালকা ফাঁক করে আয়েশ করে ঘুমোচ্ছে। এই মুহূর্তে তুষারের মনে হচ্ছে আকাশের কোনো এক টুকরো মেঘ তুষির মুখের চারিপাশে লেপ্টে আছে। ঘন নদীর তীব্র স্রোতের শাঁসা শব্দের মতো তুষির নিঃশ্বাসের আওয়াজ তুষারের কানে বাজছে। ভাবনার মাঝে পা টিপে টিপে তুষির মাথার কাছে গিয়ে বসে এক ধ্যানে মুখপানে তাকিয়ে থাকলো। নিজের জ্বলন্ত চোখ জোড়া দিয়ে তুষির সারা মুখে পরক করতে লাগলো। আলগা ঘন কালো চোখ, ছোট কপাল, ঘন পল্লবের দুটি চোখের পাপড়ি, চিকন নাক, কমলার কুয়ার ন্যায় ঠোঁট, আর গলার মাঝে বরাবর কালো তিল। আস্তে করে আলতো হাতে তুষির গলার সেই কালো তিলটাকে স্পর্শ করল তুষার। ঠোঁটজোড়া আলগা করে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে তুষি। এরকম এলোমেলো হয়ে ঘুমানো দেখে তুষারের মনের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। মাথার ভেতর ভন ভন করে। নিজেকে অনেক সামলে তুষির মুখের কাছে ঝুঁকে রইল। তুষির ঘুমের ঘোরেও মনে হলো কেউ অতি নিকটের থেকে তার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। মুহূর্তে ওর ঘুম ছুটে যায়। অন্ধকারের মধ্যেও হালকা চোখে চেয়ে দেখতে পায় এটা আর কেউ না, তার তুষার ভাই। ভয়ে টপ করে আবার চোখ বন্ধ করে ঘুমের ভাব নিয়ে শুয়ে থাকে। তুষির মনে হয় এ বুঝি ধরা পড়ে গেল। ভয়ে ভয়ে দোয়া দূরত পাঠ করে ওভাবেই পড়ে থাকে। কখনো মনে হয় মাথা ভীষণ চুলকাচ্ছে, গায়ের জামাটা বোধহয় সরে গেছে। এই যা, ওনাটা ঠিক আছে তো? তুষার ভাই ভুলভাল কিছু করে ফেলবে না তো? এত রাতে তুষির রুমি বা কি করছে? তৎক্ষণাৎ তুষির মনে পড়ে যায় সে নিজেই তো বাঘের গুহায় পা রেখেছে। অনেক সময় মাথা চুলকানোর পর এবার আর সহ্য করতে পারল না। ঘুমের ভাব করে মাথা চুলকে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল সে। তুষির মাথার চারপাশ থেকে ভালোভাবে চুল নিয়ে চারপাশে পেঁচাতে লাগলো তুষার। অনেকক্ষণ ধরে পেঁচিয়ে পেঁচিয়ে অবশেষে ঢিলে ঢালা বেরুনি করতে সক্ষম হলো। তখনও তুষি চোখ খিচে বন্ধ করে রেখেছে।
ভয়ের স্পন্দনের বেগ দ্রুত থেকে দ্রুত হচ্ছে। প্রায় কিছুক্ষণ পর তুষি অনুভব করে নিজের কপালে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে কেউ। এরপর নাকে নাক ঘষে হালকা কামড় দিয়ে নাকের কাছে মুখ নিয়ে তুষার বিড়বিড় করে বলল,